আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব 17। লেখিকা এসরাতারা ইতি। ঘরে এক কোণে ঘোমটা টেনে বিহ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নিসা। বসার ঘরে পুলিশ আর ও দেখছে ওর ফুলে ফুলে সাজানো বিছানাটা, যেখানে এতক্ষণে ওর চমৎকার কিছু সময় কাটানোর সম্ভাবনা ছিল স্বামীর সাথে। চমৎকার কিছু সময়। নিসা ছাদের উপর বিরক্ত হবে, পুলিশদের উপর রাগ হবে, নাকি নিজের উপর হাসবে বুঝতে পারছে না। শুধু নিঃশব্দে শ্বাস ফেলে। পুলিশ কনস্টেবল দুজন শান্ত ভঙ্গিতে সোফা ঠেসে বসে আছে। তাদের সামনে দুটো চায়ের কাপ। সাব ইন্সপেক্টর সুজিত অবশ্য চায়ে চুমুক দিতে সাদের সাথে হেসে হেসে কথা বলছে। তেলতেলে সে হাসি। এই থানায় নতুন সে এসে ইতিমধ্যে খবর নিয়ে ফেলেছে। সাদ তালুকদার নামের হিরোর মতো দেখতে এক্স পলিটিশিয়ান। দল ছাড়লেও আন্ডারওয়ার্ল্ড ছাড়েনি। স্বয়ং ওসি গোপনে গিয়ে সালাম করে। তাকে কি বাড়ি থেকে ট্রেনে হিসড়ে অ্যারেস্ট করে নেওয়া যায়? চাটা শেষ করে পেটে হাত বুলিয়ে বলছি ভাই, এবার আমাদের যেতে হবে। বুঝতেই পারছেন সরাসরি ম্যাজিস্ট্রেটের তদারকি এসেছে ওই সুনীল দাস, তাই আমাদের পেট গরম। সাদের স্বর জলদ গম্ভীর। ফোনের ডায়াল প্যাডে আঙুল চালিয়ে সোজা কল করলো অসীম তালুকদারকে। কলটা রিসিভ করে প্রথমে বলল, আব্বু ঘুমিয়েছেন? না তো কেন, কি অসুবিধা? সাদ ভনিতা না করে সোজা জবাব দেয়, একটু থানায় যেতে হবে আমাকে আব্বু। ওয়ারেন্ট বেরিয়েছে। ওই যে সুনীল দাসের 3 কাঠার প্লট দখলের মামলা, পুনরায় কেস ওপেন হয়েছে মেবি। আপনাদের কাউকে থানায় আসতে হবে না, আমি সকালের আগে জামিন করিয়ে নেব। উকিলের সাথে কথা বলেছি, রাতেও জামিন পেতে পারি। শুধু ভাবি আর সিমিনকে পাঠিয়ে দিন নিসার কাছে, আমি বেরুচ্ছি। ওপার সে পিনপতন নীরবতা। কিছু বললেন না ছেলেকে অসীম। সাদ চুপচাপ বাবার নিঃশ্বাসের শব্দ শুনল। এরপর ফোনটা কেটে গেল। নিসা সাদকে দেখে বলল না কিছু। ও মেয়ে তো চোখ নামিয়ে চোখের পানি লোকাতে ব্যস্ত। সাদ খুবই স্বাভাবিক ভঙ্গিতে তোশকের নিচ থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিতে নিতে বলে, ইটস ওকে নিসামণি, ভাবি আসছে। বাড়িওয়ালি আন্টির মেয়েকে আপাতত ডেকে দিয়ে যাচ্ছি, সকালে ফিরবো আমি। তুমি ঘুমিয়ে পড়ো, ভাবি এলে। নিসা দীর্ঘশ্বাস ফেলে কাপা গলায় বলতে চাইল, থানায় কেন যাবে? সাউকি, সুব্রত, ওমর, নিলয় উকিল নিয়ে যাচ্ছে। এবার নিসা অস্থির হয়ে বলতে চাইল, আমি বেরিয়ে যাওয়ার পরে আমার পারমিশন ছাড়া চালাকি করে এ ঘর থেকে কোথাও বেরুলে একদম খুন করে ফেলবো। নিসাকে সম্পূর্ণটা বলতে অবধি দিল না সাদ। ঠান্ডা গলাতে একদম জমিয়ে দিল বরফের ন্যায়। নিসা আতকে উঠে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে স্বামীর দিকে। সাদ ওয়ালেট চেক করতে করতে আগের থেকেও শান্ত শীতল গলায় বলে, যেভাবে দেখে যাচ্ছি এসে যেন ঠিক সেভাবে পাই, মনে থাকবে? নিসা এবার নিরুত্তর। সাদ ওর দিকে ঘুরল এবার, একদম ওর সামনে গিয়ে ঝুঁকলো। হাত বাড়িয়ে নিসার বাম গাল ছুলো বেশ শক্ত করে, এবং বেশ শক্ত করেই ওর ডান গালের সাথে মৃদু ঠেসে ধরল নিজের গাল। কানে বলল, বিছানার ফুলগুলোও একটুও সরাবে না, আমি যাব। নিসা আবার ওঠে ছটফটিয়ে, সাহস করে মুখ ছোটায়, আমি যাব। আমাকে বলুন যেতে। আচ্ছা, তারা কি রিমান্ডে নেয়? আমাকে নেবে না, আমি গিয়ে দেখব। আর একবার যদি আমার এই টপিকে কথা খরচ করতে হয় তবে চড় খাবে আমার। থানা ঘোরার জায়গা? এত জোরে ধমক খেয়ে নিসা এবার পুরোপুরি খোলসে আবৃত হয়। মুখ চেপে ছুটে যায় বারান্দায় কাঁদতে। সাদ হন্তদন্ত হয়ে ওর পিছু যায়। 1 সেকেন্ডও ওখানে দাঁড়াতে না দিয়ে পাজাকোলা করে তুলে নেয় নিসাকে, এনে বসিয়ে দেয় ফুলে সাজানো বিছানার মাঝখানে।
ব্যগ্র হয়ে লাগিয়ে দেয় ব্যালকনির দরজা, একদম তালা মেরে দেয়। এরপর ঘরের দরজাটাও বাইরে থেকে লাগানোর আগে বলে, তোমার হাজবেন্ড খুব খারাপ মানুষ ছিল, এখন সম্ভবত নেই। যদি আবার কখনো হবার প্রয়োজন পড়ে তখন তোমাকে রোজ রোজ গদগদে ভাত দিয়ে যেতে হতে পারে। তখন তোমাকে রোজ রোজ গারদে ভাত নিয়ে যেতে হতে পারে। তখন যেও নাচতে নাচতে। এখন তুমি এখানে চুপচাপ আমার অপেক্ষা করবে শুধু। আমি ঝামেলা নিপটে আসছি। আর হ্যাঁ, তেজ দেখিয়ে বিতৃষ্ণা দেখিয়ে যদি এই সাজ নষ্ট করো, গয়না খোলো, শাড়ি খোলো, তবে এসে থাপড়ে থাপড়ে অবস্থা খারাপ করে দেব। ধাপ করে রুমের দরজা আটকে দেয় বাইরে থেকে সাদ। নিসা নির্বিকার চেয়ে থাকে সেই বন্ধ দরজার দিকে। ততক্ষণে নাফিয়া আর সামিন রিকশা করে এসে ছুটতে ছুটতে ভেতরে ঢুকলো। সাদ শান্ত গলায় ওদের বলল, ওকে বেরুতে দেবে না ভাবি, আমি আসা পর্যন্ত। সুনীল দাস কোর্ট ব্রিজ এরিয়ার 3 কাঠা জমির আসল মালিক। থানার গোল টেবিল বৈঠক এরিয়ায় কুঁজো হয়ে বসে আছে। হঠাৎ তার ফোনে একটি ফোন এসেছে। ফোনটা রিসিভ হতেই ওপাশের লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে বলে, কি ভয় পাচ্ছ নাকি? সুনীল, ভয় পেও না, তোমার পিছে আমি আছি। মামলার সব টাকা প্রয়োজনে আমি দেব, তুমি শুধু শক্ত হয়ে কোর্টে হাজিরা দিয়ে যাবা। কমপক্ষে মাস খানেক তো রাখবাই আটকে ওটাকে, কম ভোগায়নি তোমাকে, মনে আছে না? কল কাটে। সুনীল চুপ করে বসে থাকে। তার সব মনে আছে। ওই 3 কাঠার জন্য তার মেয়ের বিয়ে ভেঙেছিল, তাও মনে আছে। এতদিন চুপচাপ থাকলেও আর থাকবে না তিনি। গোখরার বিষ নেমেছে যদিও, এবার তিনি বিষ দাঁতটাই ভেঙে মেয়ের বিয়ে ভাঙার প্রতিশোধ নেবে। শুনেছে আজ বাসর নাকি ওই ছেলের। বেশ হবে, বেশ। ঠিক সে মুহূর্তে পুলিশ ভ্যানটা সাদকে নিয়ে থানা এরিয়ায় ঢোকে। ও এখানে আসার আগেই সাউকিস, সুব্রত আর বাকিরা ক্রিমিনাল লয়ার জামাল আকরনকে ধরে একদম জামিন প্রায় প্রস্তুত করে এসেছে। এখন শুধু প্রয়োজন সময়ের। সাদকে দেখে এ থানার ওসিও একটা তেলতেলে হাসি দেয়। ওরা এক চোখে সাদকে অপছন্দ করলেও অন্য চোখে সমীহ করতেই হয়। গারদে না ঢুকিয়ে সাদকে বারান্দায় দাঁড় করিয়ে রাখলো তাই। এখানে একজন ভূমি দখলকারী ও মামলার অপরাধী এসেছে, তা কেউই বুঝতেই পারবে না সাদের প্রতি সবার তেল মর্দন মূলত আচরণ দেখে। সাদ চুপচাপ দাঁড়িয়ে ফিসেল হাসে। উকিল কথা বলছে ওসির সাথে। সুব্রত সাউকি প্রফুল্ল ভঙ্গিতে থানায় টাঙানো গত বছরের ক্যালেন্ডারের পাতায় থাকা নায়াগ্রা জলপ্রপাতের চিত্রটা দেখছে। কারো মধ্যে উদ্বিগ্নতার বিন্দুমাত্র লেশ নেই। সাদের দৃষ্টি তখন অদূরে অদ্ভুত মুখভঙ্গি করে বসে থাকা সুনীল দাসের দিকে। সাদ কিছুক্ষণ চেয়ে থেকে এগিয়ে যায় সেদিকে, গিয়ে ঠিক সুনীল দাসের সামনে বসে। সুনীলের হাসি প্রশস্ত হয়। সাদকে বলে ওঠে, আমাকে যখন উস্কানো হয়েছিল তোমার বিরুদ্ধে কেসটা রিওপেন করতে, তখন একবার মনে মনে ভেবেছিলাম বাদ দে। এখন আমার মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, সব ঠিকঠাক জীবনের। এখন এসব গুন্ডাদের সাথে পাঙ্গা নিতে লাভ নেই। তাছাড়া ওই বিয়ে ভেঙে যাওয়ার কষ্টটা তো মুছে যাবে না। আমার মেয়ে ঘুমাতে পারতো না দিনের পর দিন। তাছাড়া কেস করলে, থানায় আসলে সাথে সাথে জামিন পাবে জানতাম। পরে ভাবলাম না, মোক্ষম সুযোগ, এটাই মোক্ষম সুযোগ তোমাদের মতো নালায়েক গুন্ডাকে শাস্তি
থানায় এনে দেওয়া যাবে না, তুমি শাস্তি পাবে অন্যভাবে। আজ নাকি তোমার বিয়ে, নিশ্চয় কোনো ভদ্র নরম মেয়ে পড়েছে তোমার খপ্পরে। তার দু চোখে নতুন জীবন শুরুর কত স্বপ্ন থাকবে, আমি বরং সেটা ভাঙব ঠাস করে, ঠিক যেমন আমার মেয়ের ভেঙেছিলে। এরপর জামিন নিয়ে বাড়িতে গিয়ে নিজের নবাগতা স্ত্রীর ভেজা চোখ দেখে তুমি যদি লজ্জা পাও, তবে সেটাই তোমার শাস্তি। কিছু জানো আর কে শাস্তি এভাবেই দেওয়া উচিত। সাদ অনিমেষ তাকিয়ে শুনছিল সুনীলের কথাগুলো। কথা থামতেই বলল, তার ভেজা চোখ দেখেই থানায় এসেছি, এবার বলুন শাস্তি দিয়ে মন ভরেছে? আলবত, এই লজ্জা নিয়ে সংসার করো এবার, জানোয়ার কোথাকার। সাদ হাসল, নরম গলায় বলল, নম্রতা দিদির স্বামী কি করেন? ফরেন ক্যাডার, একদম আদর্শ একজন লোক, চেহারা বডি ভীষণ দেখতে ভালো। তাহলে তো আমি অন্যায় করে নম্রতা দিদির উপকারই করেছি। আমার কারণে যার সাথে বিয়ে ভেঙেছিল সে তো যৌতুক লোভী মুদি দোকানদার ছিল। আপনি আমাকে ধন্যবাদ দিন। আচ্ছা, এবছরের ইলিশ খেয়েছেন সুনীল কাকা? সুনীল চুপচাপ তাকিয়ে আছে। সাদ এবার সামনে থেকে উঠে সুনীলের পাশে বসে তার হাত দুটো সুন্দর করে ধরে ধীর গলায় বলে, কাল পরশু এক ঝাঁপি পাঠিয়ে দেব, একদম তাজা, নম্রতা দিদিকে নিয়ে খাবেন। কথা বলে না সুনীল। সাদ মাথা নিচু করে নেয়, গলা এবার সহজ করে বলতে থাকে, ওই সময়ে দলের চাপে সিন্ডিকেট করেছি, আপনাকে ভুয়া মালিক আখ্যা দেওয়া হয়েছিল আমার সাথে। একটা মেয়ের ওই জমি বেচা টাকায় বিয়ে হচ্ছিল, আসলেই জানতাম না এটা। এরপর যখন বহু বছর পর রাজনীতি ছাড়লাম, ইচ্ছে করে আপনাকে দেখা দেইনি। আমার আপনাকে বলার কিছুই নেই আসলে। দলিলটা কষ্ট করে উদ্ধার করার চেষ্টায় আছি, পেলে পাঠিয়ে দেব, পাঠিয়ে দিলে রেখে দিবেন। ও জমি আপনার, বেহুদা মামলা লড়ার প্রয়োজন নেই। আমি তোমাকে ক্ষমা করব না যত এসব করো। সাদ হাসে, বলে, করতে হবেই না, ইলিশ মাছ পাঠাবো, খাবেন। গায়ের পাঞ্জাবিটা ঝাড়া দিয়ে উঠল সাদ। উকিল এগিয়ে এসে দাঁত কেলিয়ে বলল, অল ওকে বাবা, তুমি যাও, বাড়িতে চলে যাও। ধন্যবাদ আঙ্কেল। আরে কিসের ধন্যবাদ? মানে অসীম ভাইকে আমার সালাম দিও, বলবে উকিল পট্টি চায়ের আড্ডার দাওয়াত। সাদ মাথা ঝাঁকায়, শুকনো হেসে। সাউকি এসে পাশে দাঁড়ায় তখন। ওর চোখে মুখে ছটফটে ভাব। এতক্ষণে ওকে কিঞ্চিত চিন্তিত লাগছে। সাদ জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই বলে, আব্বু তোমার বাড়িতে গিয়ে বসে আছে, ভাইয়া চলো তাড়াতাড়ি। অসীম বসে আছে, গম্ভীরতা ভারী, চেহারার কানায় কানায় লেপ্টে আছে। তাকে ঘিরে ভীত মুখে দাঁড়িয়ে আছে সকলে। নিসামণিও আছে। অসীম আসার পরে ঘরের দরজা খুলে তাকে বের করেছে নাফিয়া। বসার ঘরের পুরোটা জুড়ে ভয়ঙ্কর পিনপতন নীরবতা। নিসা শ্বশুরের এমন মুহূর্তের সাথে পরিচিত নয়, ভয়ে জড়সড় হয়ে আছে এক কোণে। ঠিক তখনই সাদ ফেরে। সুব্রত সাদ আর সাউকিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। বাবাকে এভাবে বসে থাকতে দেখে ভয় তো একটু পেয়েছেই সাদ, চেহারায় অবশ্য ছিটেফোঁটা ছাপ নেই সেই ভয়ের। খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘরময় চোখ বুলিয়ে সবাইকে দেখতে দেখতে দৃষ্টি স্থির হয় নিসার শুকনো মুখটাতে। তখন ধমকে এমন ঘাবড়ে দিয়েছিল মেয়েটাকে, এখনো সম্ভবত ঘোর কাটেনি। অনুচিত কাজ করেছে সাদ, ভীষণ অনুচিত কাজ করেছে, কিন্তু এভাবে না ধমকালে এই মেয়ে তেজের বশে ওই লাল টুকটুকে শাড়ি পরে আজকের দিনে থানায় ছুটলে সাদ নিজের অসহায়ত্বে পৌরুষের লালত দিত। তার বউ তার বড্ড আদরের, তার জীবনের সবটুকু আনন্দ অর্জনের ভাগিদার হবে তার বউ। তার
ভোগান্তি আর প্রায়শ্চিত্তের নয়। নিসা তার কাছে একটা ফুল, বিস্তীর্ণ বাগানের এক কোণে ফোটা বিচ্ছিন্ন একটি কৃষ্ণচূড়া, যাকে কেবল সাদ ফুটতে দেখেছে, আর কেউ নয়, যে শুধু সাদের জন্যই ফুটেছে। এই অনাগ্র মনের মেয়েটির গায়ে তার কালি লেপ্টে না যাক, কোনোভাবেই সাদ মানবে না এটা। সাদ গলার স্বরটাও সরল করে ফেলে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিসাকে নম্র গলায় বলে, এই নিসামণি, দাঁড়িয়ে আছো কেন? আব্বুর জন্য চা বানিয়ে আনো। নিসা নড়চড় হয় না, তার অনুভূতি দ্বিধান্বিত। লোকটাকে দেখে খুশি হবে নাকি তখন ওভাবে ধমকানোর জন্য রাগ ধরে রাখবে বুঝতে পারছে না। তবে জবাব দেন অসীম। উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, না, চা খাবো না, উঠবো। বড় বৌমা, তুমি নিসার ব্যাগ গুছিয়ে ওকে সাহায্য করো, আমরা বেরোবো। নাফিয়া হতবাক সুরে বলে, ব্যাগ কেন আব্বা? নিসা কই যাবে? আমাদের সাথে, আমাদের বাড়িতে। শুধু ও যাবে, এই ছেলে নয়। ওখানে দাঁড়িয়ে থাকা সকলে মুখ চাওয়াচাই করতে শুরু করে। সাদ হতভম্ব হয়ে এগিয়ে যায়। আব্বু, এসব কি বলেন? আমার বাড়ির বউকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তোমার অতীত জীবনের রং তামাশা এখনো শেষ হয়নি যে? ও হতেই থাকবে। আমার বাড়ির বউ ভুগবে, সেজন্য ওকে আমার থেকে নিয়ে যাবেন? আর ইউ আউট অফ ইউর মাইন্ড আব্বু? নিসা বিভ্রান্ত হয়ে যাচ্ছে পুরোপুরি। তার কোমল মস্তিষ্ক বেশ টের পাচ্ছে বাবা ছেলেতে এখন দ্বন্দ্ব লাগবে। টের পেয়েছে নাফিয়াও। এগিয়ে এসে শ্বশুরকে কিছু বলবে তার আগে অসীম ছেলের কথায় জবাব দেন, না, আমি জ্ঞানহীন হইনি, সাবধান হচ্ছি। আমার বাড়ির বউয়ের মান বেআব্রু হবার থেকে বাঁচাতে চাইছি। এভাবে তুমি তোমার অতীত কর্মের প্রায়শ্চিত্ত করতে থাকবে আর আমার বাড়ির স্যান্ডেল পাতলা করে থানায় ছুটে ছুটে মলিন হবে। আমার বাড়িতে নিয়ে আমার বাড়িতে সাজিয়ে রাখার উপযুক্ত ও। তুমি যেদিন তোমার ওই বেহুদা অতীতের থেকে সম্পূর্ণ ছুটি আনতে পারবে তখন এসে ওকে নিয়ে যেও। মাত্র 16 বছর মেয়েটির। জীবন দেখেছে। জীবন যখন দেখতে শুরু করেছে তখন দেখছে ওর স্বামীর নাকি নিয়মিত থানায় যাতায়াত। ওর এটা প্রাপ্য? বিগত দিনের ব্রিটিশরা মাথাচাড়া দিলে অসীম উল্টোপাল্টা বলে রাগ বসত। সাদ তাই পাত্তা না দিয়ে সহজভাবে বোঝায়, আব্বু, বিয়েটা আমি আমার প্রয়োজনে করেছি, আপনার বাড়ি সাজিয়ে রাখার জন্য নয়। ও আমার কাছ থেকে কোথাও যাবে না। বেহুদা কথা বলবেন না, যান গিয়ে ঘুমান। আমার বউ যাবে না থানায়। এ জীবন থাকতে আমার কোনো পাপের কালি ছিটতে দেব না ওর গায়ে। আপনি যান। তাই নাকি? তা কি করবে? প্রত্যেকবার থানায় যাওয়ার আগে মেয়েটাকে ঘরে লক করে রেখে যাবে, এটা করবে? সাদ এই মুহূর্তে চুপ থাকতে চায়, আর কথা বললে অসীম চেতে যাবে, তাই বলে না কিছু। শুধু নাফিয়াকে দেখে এক পলক। নাফিয়া তৎপর হয় ঝামেলা থামাতে। নিসাকে বলে, এই নিসা, তুই সাফ সাফ বলে দে যাবি। আব্বা তোর নিরাপত্তার কথা ভাবছে তাই এমন বলে। ঘরে সবার দৃষ্টি একযোগে যখন নিসার মুখে পড়ল, নিসা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল, এক প্রকার লুকিয়ে গেল সাদের পেছনে। কি রে বল? আমি কেন যাব ভাবি? উনি যাবেন না, তবে আমি কেন যাব? আমি তো ওনার বউ। এটা তো উচিত না। ওই অতটুকু মেয়ের মুখে অকপটে বলা এই কথাগুলো শুনে তাকিয়ে থাকে অসীম। তিনি তো আহাম্মক নয় যে ছেলের কাছ থেকে বউ কেড়ে নেবে। তিনি জেদ করে বলেছে শুধু কথাটা। নিসাকে একটু বাজিয়ে দেখতে বলল, ভেবে দেখো, ওর নামে আরও 10-12টা আছে কিন্তু মামলা।
সবগুলো সম্ভবত মাস খানেকের মধ্যে রিওপেন হবে। জামিন অবশ্য পেয়ে যাবে এই মাস খানেক। যখন যখন ওকে ধরে নিয়ে যাবে সবসময় তো আমরা থাকবো না মা, তখন তুমি একা বাড়িতে কি করবে? মা ডাকটা শুনে নিসার চোখ ভিজে উঠল। নিজেকে সামলে নিয়ে স্পষ্ট করে জবাব দিল, তখন আমি একা বাড়িতে ওনার অপেক্ষা করব বাবা। সাদ আচমকা ঘুরে যায়, হা করে বউয়ের দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে। নিসা চোখ নামিয়ে দৃষ্টি লোকায়, একদম নিশ্চুপ হয়ে যায়। হ্যাঁ, ও অপেক্ষাই করবে, এ সিদ্ধান্ত ওর জীবনের। যদি কলঙ্কিত লোকটাকে বিয়ে করা ওর জেনে বুঝে করা বোকামি হয়, তবে ও বোকামির মাসুল গুনবে সাহসের সাথে। স্বামী রেখে শ্বশুর বাড়ি থাকবে, এ কেমন ফাজলামির কথা? কবুল বলেছে নিসা সাদকে, তালুকদার ম্যানশনকে তো নয়। অসীম পুত্রবধূর বাধ্যতায় মনে মনে বেশ খানিকক্ষণ হাসলেন। তার কুলাঙ্গার পুত্রদের কপালে সৃষ্টিকর্তা এই ডায়মন্ডগুলো জুটিয়ে দেয় কেন? নাফিয়ার দিকে তাকালেন, এবার বললেন, চলো। তারা স্বামী স্ত্রী বুঝে নিক, এমনি বলেছি এসব কথা, চলো। রাত গভীর হচ্ছে দেখে অসীম, সাউকি, নাফিয়া আর সিমিনকে নিয়ে বেরিয়ে পড়ল। সাদ দরজা লাগিয়ে ঘুরল আবার। তার দু চোখ ভর্তি বিস্ময়, যা থেকে ছিটে ফোঁটা কমছে না। দৃষ্টি ঘুরে ঘুরে দেখে চলেছে সামনে জড়সড় হওয়া রমণীকে। ঘর ফাঁকা হতেই নিসা নড়চড়ে উঠে নিজের সাজানো রুমে গেল। সাদ ওকে অনুসরণ করলো। একটা চাঁদ বউ তার, ধন্য অযোগ্য কুখ্যাত সাদ, ধন্য সাদের জীবন। আচ্ছা, তখনকার ওই বিশ্রী ধমকের জন্য সাদের তার বউয়ের কাছে মাপ চাওয়া উচিত না? কিন্তু কি করে চাইবে? সাদ ওর যে এত গদগদ হয়ে কথা বলতে আনিজি লাগে, অভ্যাস নেই যে। আচ্ছা, আগের মতো চেপে ধরে গোটা 20 চুমু দিয়ে দেবে, তবে অভিমান ভাঙবে বউয়ের? সাদ ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে নিসা কিন্তু স্বাভাবিক, ছুটে ছুটে কয়েল জ্বালাতে চাইছে। মশারি টাঙিয়ে বাসরের খাটের সৌন্দর্য নষ্ট করবে না সে, কিন্তু হলো বিপদ। ছুটতে গিয়ে শাড়ির প্রান্তে পা আটকে উষ্টা খেয়ে একদম একাকার হলো নিসা। তড়িঘড়ি করে কুচিগুলো পুনরায় কোমরে গুজতে গুজতে তুতলে বলল, আমি এটা ভাবি শিখিয়ে দিয়েছে বলে করিনি, আমি নাটক করিনি, সত্যি সত্যি আমি উষ্টা খেয়েছি, বিশ্বাস করুন, আপনার অ্যাট্রাকশন সিক করতে করিনি। সাদ পুরোটা সময় স্বল্পালু দৃষ্টিতে মেয়েটিকে দেখে যাচ্ছিল। এবার ধীরে ধীরে এগিয়ে যায়, বরং নিসাকে পা মাথা আতঙ্কিত করে খপ করে তুলে নেয় কোলে। নিসা সময়ের হিসেব রাখেনি, কিছু বোঝেওনি, টের পেয়েছে বিছানায় পড়েছে দুজন। আকাশমণি কাঠের খাটের চালি ঠাস করে উঠেছে। কোনো ক্ষমা চাওয়াচাই হয়নি। সাদ কারো মান ভাঙানোর চেষ্টা করেনি, গোটা 20 চুমুও খায়নি, গদগদও করেনি। নিসা চোখ মেলতেই ওর চোখে চোখ রেখে ঘন স্বরে বলল, নিসামণি, একটা বাস্তব সত্যি কথা শুনবা? ভীত সন্ত্রস্ত নিসা অস্ফুটে বলে, বলুন। সাদ ফিসফিসিয়ে বলে, আমি এত তেনা পেঁচাতে পারি না কথার, সোজাসাপটা বলবো, চমকে ওঠা যাবে না, শান্ত থাকবে, বিষয়টা কিন্তু সিরিয়াস। নিসা আরো বেশি ফিসফিসিয়ে বলল, বলুন না। সাদ একটু যেন শ্বাস নিল, পরপর ফিসফিসিয়ে নয়, স্পষ্ট করে বলল, আমি তোমাকে আদর করতে চাই নিসামণি। কি বলেছি রিপিট করতে হবে, ভেঙে বলতে হবে? মনে হয় না, তুমি যথেষ্ট বুঝদার। তোমার অনুমতির একটা ব্যাপার আছে। আমি এখন এখান থেকে উঠে বাইরের ঘরে যাব, তোমাকে 5 মিনিট ভাবতে সময় দেব। যদি অনুমতি থাকে তবে 5 মিনিটের পরেও এখানে বসে থাকবে সুন্দর মতো, আমি আসবো তোমার কাছে। আর যদি অনুমতি না থাকে তবে উঠে গিয়ে দরজা লাগিয়ে
দেবে এ ঘরের, আমাকে এ ঘরে ঢুকতে দেবে না আজ রাতে। আমি বাইরের ঘরে ঘুমাবো। কি বলেছি মাথায় ঢুকেছে? আমাকে ঢুকতে দেবে না। মায়া করে ঢুকতে দিলে আমি কিন্তু পরবর্তীতে কোনো অযাচিত কাণ্ডের দায় নেব না মাথায়। তখন বলতে পারবে না আমার অনুমতি ছিল না, হ্যান ত্যান। নিসা ফ্যাল করে তাকিয়ে আছে, কথা হারিয়ে অনুভূতি হারিয়ে। সাদ কথাগুলো শেষ করেই চট করে উঠে চলে গেল বাইরের ঘরে। বাইরের জানালার একটা কপাট খোলা, গিয়ে দম আটকে দাঁড়িয়ে রইল সেখানে, ঘামছে ও উৎকণ্ঠায়। আজ এই মেয়ে ওকে ফিরিয়ে দিলে সাদ এই বাড়িতে কেন, এই মহল্লাতেই থাকবে না। মুসলিম পাড়ার রাস্তায় ঘুরবে আর একটা করে জুতা মারবে নিজের গালে। আফসোস করবে কেন নাবালিকা মেয়ে বিয়ে করেছিল। নিসা খানিক সময় শুয়ে থেকে হঠাৎ কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে উঠে বসে খোলা দরজার দিকে চেয়ে রইল অপলক। ওদিকে দরজায় তখন ধাক্কা পড়ে। সাদ প্রচণ্ড তেতস্বরে বলে, কে? সুব্রত বলে, আরে আমি। আঙ্কেলরা চলে গিয়েছে, সব ঠিকঠাক? সাদ বিতৃষ্ণা আর রাগে কেঁপে উঠল। গালি দিল সুব্রতকে, এই তুই আমার বন্ধু নামের শত্রু নাকি রে? এ কথা কেন বলছিস আজব? দরজা খোল। শোন, এখন যদি বালিশ শোন, এখন যদি বলিস তোকে মন্দিরার ভাইয়েরা রামদা নিয়ে দৌড়ানি দিয়েছে, আমি তবুও তোকে এই ঘরে ঢোকাবো না। না মানে না, আমি এই দরজা খুলবো না আজ। সুব্রত সাদের অদ্ভুত আচরণে ভ্যাবাচ্যাকা খেয়েছে। বলে, আচ্ছা শোন, এক গ্লাস পানি খাওয়া। এই মাত্র মন্দিরার বাড়ির ছাদে উঠে লুকিয়ে প্রেম করে এলাম ওর সাথে। দৌড়াতে গিয়ে তেষ্টা পেয়েছে। সাদ পানি দিল সুব্রতকে, তবে জানালা দিয়ে। সুব্রত চলে যেতে 5 মিনিট হয়ে যায়। নার্ভাস সাদ ঘুরে দেখে তার ঘরের খোলা দরজাটা। মেয়েটা দরজা লাগায়নি। মেয়েটার মনে সাদের জন্য বড্ড মায়া সম্ভবত। গিয়ে টপাটপ গোটা 30 চুমু দিতে হবে সাদকে আজ রাতে এত দয়া করার জন্য। ঘরের ভেতরে পা রাখতেই সাদের গোটা 30 চুমু খাওয়ার সদিচ্ছা চলে যায়। ও খুব শান্ত চোখে দেখতে থাকে বিছানায় চুপচাপ বসে থাকা ঝলমলে এক রমণীকে, যে ব্যস্ত নিজের গা থেকে কান থেকে গয়না গাটি খুলতে, যার হাত পা কাঁপছিল ঠক করে। কিঞ্চিত বিরক্ত হয় সাদ। ছুটে গিয়ে নিসার সম্মুখে বসে, মৃদু ধমকে বলে, এসব কেন খুলছো ফাজিল? এর উত্তরে নিসা কি বলবে? ওর কিছু বলার নেই, তাই পাল্টা প্রশ্ন করে, খুলবো না? না। কেন? সাদ শক্ত হাতে পুনরায় সেগুলো পরিয়ে দিতে বলে, আমি খুলবো তাই, এগুলো আমার কাজ। নিসার এখন একটা কাজ করতে ইচ্ছে করছে, লজ্জা ঢাকতে মুখ চেপে ধরা। কিন্তু ওর হাত অবাক শক্ত হয়ে বসে আছে। সাদ সবগুলো গয়না পরিয়ে দিয়ে বলল, লাজ লজ্জা কোথায়? তুমি স্বভাবে পাকনা, তাই বলে একটুও রাখবে না? এটা কেমন কথা? লজ্জা কই? লজ্জা পাও ফাজিল? এ কেমন অপমান? লোকটা কি নিসাকে কাঁদাতে চায় এখন? এত অদ্ভুত কেন লোকটা? নিসার হঠাৎ গজিয়ে ওঠা অভিমান থিতিয়ে দেয় সাদ ওকে ঠেলে শুইয়ে দিয়ে শক্ত ও দৃঢ় হাতে। এরপর চুমু খায় ওর কপালে বেশ সহজ ভঙ্গিতে। নিসা আবেগী হয়। ওই চুমুতে লাজ লজ্জা বিসর্জন দিয়ে ড্যাব করে দেখে সাদের প্রতিটি পদক্ষেপ, সাদের মুখভঙ্গি, সাদের কপালের সূক্ষ্ম রেখাগুলিও, সাদের ছটফটানি, সাদের পাঞ্জাবি খুলে ফেলার পরে ওর গায়ের কাটা দাগগুলো, সাদের নার্ভাসনেস। হঠাৎ যখন সাদ ওর গলার নেকলেসটা খুলে নিতে হাত বাড়ায়, ও থামিয়ে দেয়, দৃঢ় স্বরে বলে, আগে বলুন ভালোবাসেন? কখনো মুখে স্বীকার করেননি, এবার জবাব দিন। সাদ শুকনো হাসে, স্পষ্ট করে বলে, আমার আগে প্রতিদিন যেত রামদা দিয়ে মানুষ
থ্যাতলাতে নিশামণি রেগে রেগে আমার দুঃসাহস ছিল রোগে রগে রগে আমার দুঃসাহস ছিল, আমার সাহস আকাশ ছোঁয়া। তবে এখন আমার কপালে দেখো ভীষণ ঘামছি আমি। আচ্ছা, তুমি কবিতার মর্মার্থ বোঝো নিশামণি? বলি তবে একটা, তোমার বোঝা উচিত মহাপ্রলয়ের বিরুদ্ধে যে অনড়, তোমার মুখোমুখি হলে তার হাঁটু কাঁপে কেন? বলো তো কেন নিশামণি, জবাবটা পেয়ে যাবে তবে। নিশামণি কবিতার মর্মার্থ বোঝে, জবাব পায় বাংলাতে। সে দুর্দান্ত, গলা ছিঁড়ে ওঠে আবেগে, চোখে জল ভরে আসে, ঢোক গিলে বলে, আপনার হাঁটু কাঁপে আমার সামনে? মিথ্যা কথা, আপনি তো কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান। সাদ হাসে অমলিন তবে হালকা করে, একে একে খুলে ফেলে নিসার গয়নাগাটি। নিসার কথার জবাব না দিয়ে বেশ বড় একটা চুমো খায় নিসার চোখের পাতায়, বলে, দরজাটা লাগিয়ে দিতে পারতে নিশামণি, আমি রাগ করতাম, তবে কথা শোনাতাম না তোমাকে। নিসা চোখ দুটো বুজিয়ে নিয়ে বলে, ও ভাবে আরেকটা অঙ্গীকার শিখিয়ে দিয়ে গিয়েছিলেন কি? যাতে আমরা কেউ কারো ওপর বেশিক্ষণ রাগ ধরে না রাখি। সাদের হাসি ছড়িয়ে যায় ঠোঁট জুড়ে। নিসা সে হাসি দেখে না, নিসা দেখে না সাদ ওর আঁচল টেনে খুলছে, তবে টের পেয়েছে। এও টের পেয়েছে ওর স্বামী ওর কানের কাছে জবাব দিয়েছে, ও তবে এখন থেকে কিছু সময়ের জন্য, আমার প্রতিটি কাজের জন্য, প্রতিটি পদক্ষেপের জন্য তুমিও পরে রাগ ধরে থেকো না নিশামণি, কেমন? মনে রেখো দরজাটা তুমি খুলে রেখেছিলে। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।